প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের কিছু এমসিকিউ করব। মূলত আজকে আমরা কিন্তু ঢাকা বোর্ড 2024 সালের এমসিকিউটা সমাধান করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের প্রশ্নটা এমন যে 1 - x²/3 এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত। অর্থাৎ আমরা যদি এইটার বিস্তৃতি করি, তাহলে সেই বিস্তৃতি করলে যেখানে এক্স ছাড়া যে পদটা আছে ওই পদের মানটা কত সেটা নির্ণয় করতে বলছে। তো দেখো, আমাদের বিস্তৃতির কিন্তু একটা নিয়ম আছে, এটা জানো। যদি ধরে নাও আমরা এখানে এক্স প্লাস ওয়াই এমন একটা বিস্তৃতি নিলাম, হ্যাঁ, ধরে নাও এখানে এটার পাওয়ার 5 আছে, তাহলে বিস্তৃতির নিয়ম কিন্তু হচ্ছে প্রথমে যেটা হয় 5, তারপর লিখবো 0, তারপর লিখতে হবে কি এক্স এর পাওয়ার কত 5, আর পরের টার্মের পাওয়ার মানে যেটা দ্বিতীয় অংশে আছে মানে ওয়াই, সে ওয়াই এর পাওয়ার হবে কিন্তু 0। ঠিক আছে? অর্থাৎ এরপর কি হবে, ঘটনাটা ঘটবে হলো এই এক্স এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে আর ওয়াই এর পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু দেখো, প্রথম পদে এই অংশটার পাওয়ার হয়ে গেছে কত 0 না। অর্থাৎ শুরুতে একটা ব্যাপার খেয়াল রাখো যে শুরুতে প্রথম যে পদটা আছে ওই পদে, হ্যাঁ, মানে এই যে প্রথম এই যে এটা একটা পদ আর একটা পদ, এরকম শুরুতে যে শুরুর পদটা আছে এই শুরুর পদের মধ্যে কিন্তু এই বিস্তৃতির যে দ্বিতীয় অংশটা থাকবে তার পাওয়ার 0 হবে, অর্থাৎ সেটার মান হবে 1, এই যে এটার। তো এই অনুযায়ী আমাদের কিন্তু মনে রেখো, এই বিষয়টা খেয়াল রেখো। আবার শেষ পদে গিয়ে একটা ঘটনা ঘটবে। শেষ পদে এইখানকার প্রথমে যে থাকবে তার পাওয়ার হয়ে যাবে 0, অর্থাৎ এই প্রথম পদটা আর থাকবে না, মানে এই বিস্তৃতির এই দুইটার মধ্যে প্রথমটার পাওয়ার থাকবে না। শেষে গিয়ে এমন একটা অবস্থা হবে 5 5 হবে, শেষ পদটার কথা বলতেছি, ইন্টু হবে এই এক্স এর পাওয়ার হয়ে যাবে 0, ইন্টু ওয়াই এর পাওয়ার হবে, এটা ইন্টু কিন্তু ওয়াই এর পাওয়ার হবে 5, অর্থাৎ সর্বোচ্চ হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখো প্রথমে যে আছে এই বিস্তৃতির তার পাওয়ার হয়ে যায় 0। ঠিক আছে? তো এই শর্ত অনুযায়ী কিন্তু আমরা এটা বলতেই পারি যে এখানে কি ঘটনা ঘটবে, 1 - x²/3 এটাকে যদি আমরা বিস্তৃতি করি, তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটবে। এখানে কিন্তু আমরা প্রথম পদেই এক্স এর পাওয়ার পাবো আমরা 0, কারণ এই দ্বিতীয় অংশটার পাওয়ার প্রথম পদে কিন্তু 0 হয়ে যায়, ফলে সেটার মান 1 হয়ে যায়। তো দেখো তারপর একটু করে দিই, 6 0, এরপর প্রথম হচ্ছে 1 এর পাওয়ার হবে 6, আর এই যে দ্বিতীয় অংশ যে আছে সেটা হচ্ছে -x²/3, এটার পাওয়ার হবে 0। দেখো, তো 0 মানেই তো সেখানে আর এক্স থাকে না, মানে এক্স এর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হয়ে যায় 1, অর্থাৎ ওই পদে তো এক্স থাকবে না, অর্থাৎ সেটা এক্স বর্জিত পদ। তো দেখো এখানে কত হয়, এই 6 0 মান, এটার মান তো তোমরা জানোই 1, বা এটা ক্যালকুলেটরে দিলেও বের করা যায়, তার আমি এটা দেখালাম না, এটা তোমরা জানো কিভাবে করতে হয়। তো দেখো 1 এর পাওয়ার 6, সেটার মানও 1, আর এই যে দেখো এখানে এটা কোনো কিছুর পাওয়ার 0 মানে কিন্তু 1, অর্থাৎ এখানে হবে 1। ঠিক আছে? ফলে আমাদের এই এক্স বর্জিত এই পদে কিন্তু কোনো এক্স নাই। ঠিক আছে? পরের পদ থেকে এক্স আসা শুরু হবে, হ্যাঁ, কিন্তু এই প্রথম পদে এক্স আসবে না, কারণ এই যে এটার পাওয়ার 0 হয়ে যায় এর জন্য। তো দেখো এই এক্স বর্জিত পদের মান কত, সেটা হচ্ছে 1। তাহলে যে 1 নাম্বার এমসিকিউর উত্তর হবে 1, এক্স বর্জিত পদের মান হবে 1, অর্থাৎ গ নাম্বারটা হবে। ঠিক আছে? তো এখন আমাদের দেখো দ্বিতীয় প্রশ্নটা কি আছে, y⁴ - 2 + 1/y⁴ এর বিস্তৃতির পদ সংখ্যা কত। হ্যাঁ, তো তোমরা কিন্তু এখানে হুট করে এই যে দেখো পাওয়ার 4 দেওয়া আছে দেখা, বা আমরা জানি যে বিস্তৃতির পাওয়ার যত হয় পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি, অর্থাৎ তোমরা কিন্তু হুট করে পদ সংখ্যা 5 বসাই দিও না, কারণ দেখো ভিতরে কিন্তু 3টা পদ আছে, হ্যাঁ, এটা কিন্তু দ্বিপদী বিস্তৃতি হয় নাই। তো প্রথমে আগে আমাদের এই 3টা পদকে 2টা পদ বানাতে হবে, প্রথম কাজ হচ্ছে এটা। ঠিক আছে? তো এটা বানানোর পরে আমাদের পাওয়ার যেটা হবে সেইটা অনুযায়ী আমাদের পদ সংখ্যা তৈরি করতে হবে। তাহলে এটাও যদি আমরা একটু করি, দেখো এটা এটা দেখে বোঝা যাচ্ছে কি করা যাবে। হ্যাঁ, y⁴, আমি একটু অঙ্কটা তুলি, 2 + 1/y⁴ হ্যাঁ, আমি পাশাপাশি লিখতেছি। দেখো এখানে এটা কিন্তু আমরা এরকম লিখতে পারি যে, আচ্ছা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই, কারণ আমি এই যে y⁴ না, আমি y² তার হোল স্কয়ার লিখতে পারি। আর এই যে -2, হ্যাঁ, আমি কিন্তু 2টা পদ বানাবো, সেই জন্য আমি সূত্র করার চেষ্টা করতেছি। দেখো 2 ×
এখন যদি আমি ওয়াই এর স্কোয়ার নেই, আবার এটাকে কিন্তু আমি 1/y² দিয়ে ব্যালেন্স করে দিতে পারি, ঠিক আছে। এটা করলে কিন্তু আমাদের দেখো এই যে যদি এটা কাটাকাটিও যায় তাহলে কিন্তু আমাদের সেই আগের 2 থাকতেছে, আর প্লাস 1/আমি ওয়াই এর স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার দিব, হ্যাঁ। তারপর এই যে এটার পুরোটার পাওয়ার আবার 4 আছে, এই পাওয়ার 4 দিয়ে দিলাম। তাহলে দেখো এটা একটা সূত্রের মধ্যে দেখা যাচ্ছে না, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। তো এখন এটা কার সূত্রের মতো দেখা যাচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না। এ বলতে আমাদের ওয়াই স্কোয়ার আর বি বলতে হচ্ছে 1/y²। তো এ মাইনাস বি হোল স্কোয়ার তার পাওয়ার হচ্ছে কত, এই যে এটা হচ্ছে সূত্র, আর ওই যে হোল টু দি পাওয়ার 4 যেটা আছে এটা এখানে হবে। অর্থাৎ আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তো গুণ হলে দেখো কি হয়, y² মাইনাস 1/y²। এই 4 দুগুণে কত, পাওয়ারের পাওয়ার যেহেতু এটা পাওয়ার, তার পাওয়ার আবার 4, এই পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হবে, তাহলে এখানে হবে 8, ঠিক আছে। তাহলে আমাদের এই যে পদ হয়ে গেল এখন কয়টা, 2টা কিন্তু, হ্যাঁ। তো এই যে বিস্তৃতি, এবার দ্বিপদী বিস্তৃতির পাওয়ারটা যত থাকে পদ সংখ্যা তার চেয়ে বেশি হয়, অর্থাৎ 8 + 1, অর্থাৎ পদ সংখ্যা হবে 9, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এই 2 এর অ্যান্সারটা হবে ক, এই বিস্তৃতির পদ সংখ্যা হবে 9টা, ঠিক আছে। আচ্ছা, এখন 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো। 3 নম্বরে দেখো প্রশ্ন ছিল এরকম যে f of x equal ln 8 + x by 8 - x এরকম দেয়া আছে, ঠিক আছে। এখন আচ্ছা দেখো, এটা একটু মনে রাখবা, তাহলে পরীক্ষা দ্রুত অ্যান্সার করতে পারবা, কারণ এই এমসিকিউটা আসে প্রায়। তো যদি আমাদের এটার দেখো কি বলছে, এটার রেঞ্জ বের করতে বলছে, এই ফাংশনটার রেঞ্জ। তো মনে রাখবো এরকম লন দিয়ে যদি এই টাইপটা থাকে, টাইপটা একটু খেয়াল রাখো, হ্যাঁ। এই অংশটার মধ্যে লনের এই জায়গার মধ্যে অনেক চেঞ্জ আসতে পারে। যেমন লনের এইখানে তোমার ধরে নাও এখানে a + x বা a - x আসতে পারে, এরকম আসতে পারে, এই যে এই অংশটা লনের। তো এইটার যদি আমাদের ডোমেন বলতো, যদিও প্রশ্নে ডোমেন বলে নাই, বলছে রেঞ্জ, আমরা আগে ডোমেন নেই বলি। যদি এরকম থাকে ডোমেনটা মনে রাখো, ডোমেন কি হবে, ডোমেন হবে, যদি আমি এইটার ক্ষেত্রে ডোমেন চিন্তা করি, এটার ক্ষেত্রে ডোমেন হবে -8 আর +8, ঠিক আছে। আর যদি ওইটার ক্ষেত্রে ডোমেন চিন্তা করি তাহলে সেটার ডোমেন হবে -a আর +a, -a থেকে +a পর্যন্ত। তোমরা একটু মনে রেখো যে লন থাকলে আর এই টাইপটা থাকে, টাইপটা একটু খেয়াল রাখো। এখানে লনের এখানে যদি ভগ্নাংশ থাকে এবং এখানে +x - x থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই যে একবার হবে ডোমেনের মধ্যে -a আর একটা হবে +a, বা কিংবা সংখ্যা থাকলে প্রথমে কিন্তু মাইনাসের টার্মটা রাখবা, -8 এখানের জন্য, পরেরটা হবে +8, ঠিক আছে। কিন্তু আমাদের ডোমেন না, আমাদের বলছে রেঞ্জ, আমরা এখন সেই রেঞ্জই বের করব। তো এইখানে এটা লন যুক্ত যদি ফাংশনে আমরা রেঞ্জ বের করি এই টাইপের, তাহলে সেটার মনে রাখবে এটা রেঞ্জ হবে রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, হ্যাঁ। তো এটাও মনে রাখো, কিন্তু আমি এখন দেখাই দিচ্ছি। পরীক্ষার মধ্যে মনে রাখলে একটা লাভ হলো যে যদি কমন পড়ে তাহলে কিন্তু খুব দ্রুত অ্যান্সার করে দেওয়া যায়, এবং এই টাইপের প্রশ্ন আসে, এর জন্য এটা মনে রাখো যে এটা রেঞ্জ হচ্ছে আর। কিন্তু কিভাবে হয়েছে এটা আমি এখন দেখাই দিতেছি। সেটা হচ্ছে দেখো, প্রথমে এটার বিপরীত ফাংশন করতে হবে। আমরা জানি যে বিপরীত ফাংশনের ডোমেনই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বিপরীতকরণ করলে কি হয়, আমরা কিন্তু এটা এরকম লিখি যে বিপরীত যদি করি তাহলে এটাকে y ধরে নিই, হ্যাঁ। এই যে f of x, এটার মধ্যে y ইকুয়াল, এরপর আমরা লিখি ln 8 + x আর 8 - x, এরকম লিখতে পারি। তো এখানে এটা থেকে আমরা একটা ক্যালকুলেশন করে নিব এবং এখান থেকে লন কে উঠায় ফেলতে হবে, হ্যাঁ। তো লন কে উঠানোর জন্য আমাদের কি কাজ করতে হয়, ই ভিত্তি নিতে হয়। তো আমরা সেটা কি করি, e টু দি পাওয়ার y ইকুয়াল, আমরা এটা লিখতে পারি 8 + x আর 8 - x, হ্যাঁ, এটা লিখতে পারি। লন উঠানোর জন্য এটা লন উঠাই দিতে হবে এবং x এর মান বের করতে হবে। তো ডোমেন রেঞ্জের উপর কিন্তু আমাদের 9.2 এ কিছু ক্লাস দেয়া আছে, এখানে তোমরা এই অঙ্কটা পাবে উদাহরণে, দেখো ওটার মধ্যে আমি এটা বিস্তারিত আলোচনা করে দিছি, চাইলে এখান থেকে দেখতে পারো। আর এটা একটু মনে রাখো কিভাবে আমরা করলাম, যেখানে কিন্তু লন উঠায়া এখানে x কে বের করতে হবে, মনে রেখো, হ্যাঁ। তাহলে এখানে x কে বের করার জন্য আমরা কি করব, এটা গুণ করে দিই, তাহলে এটা হবে 8, এই যে এটার সাথে এটা গুণ করে দিব, এই অংশটার সাথে 8 e টু দি পাওয়ার y মাইনাস x e টু দি পাওয়ার y ইকুয়াল 8 + x, এটা লিখতে পারি। এখন
এখানে আমরা x এর মানটা যেহেতু বের করব, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে 8 ই টু দি পাওয়ার y, আর এই 8 এই পাশে আনলে -8 হবে, ইকুয়াল, আর এটা এই অংশটা ওই পাশে চলে যাবে, তাহলে হবে x ই টু দি পাওয়ার y প্লাস x। তাহলে ওইখান থেকে কিন্তু এরকম থাকে 8 ই টু দি পাওয়ার y মাইনাস 8, আর ওইখান থেকে x কমন নিলে ই টু দি পাওয়ার y প্লাস 1। এখন আমি এটাকে এটা নিচে নিয়ে আসলে এরকম হয় যে x এর মান যদি বের করি, তাহলে x ইকুয়াল কি লেখা যায়, এরকম 8 ই টু দি পাওয়ার y মাইনাস 8, আর নিচে হচ্ছে ই টু দি পাওয়ার y প্লাস 1। চাইলে এখানে কমন নিয়ে লিখতে পারে এরকম, হ্যাঁ, 8 কমন নিয়ে লেখা যায় ই টু দি পাওয়ার y মাইনাস 1 ই টু দি পাওয়ার y প্লাস 1, এটা লেখা যায়। এখন দেখো, এই যে এখানে এখানে যে x আছে, এখানে আমাদের মনে রাখতে হবে যে y টা আছে, এই y এর মান, মানে y টাকে কিন্তু কোন কোন মান বসালে এটা সংজ্ঞায়িত হয় সেটা কিন্তু খুঁজতে হবে, ঠিক আছে। এখন দেখো ই টু দি পাওয়ার, ই হচ্ছে একটা সংখ্যা, হ্যাঁ, যেটা একটা অমূলদ সংখ্যা, 2 পয়েন্ট একটা সামথিং একটা ভ্যালু আসে। তো যেটার পাওয়ার আমি যদি, মানে ই এর এখানে ই মানে ধরে নাও আমাদের একটা সংখ্যা হচ্ছে 2.13, এরকম একটা সংখ্যা থাকবে। ওইটার পাওয়ার যদি আমি যাই বসে না কেন, 0 বসাই কিংবা 1 বসাই, -1 বসে যাই বসাই না কেন, এটাই কিন্তু আমি ইরর বানাতে পারবো না বা অসংজ্ঞায়িত বানাতে পারবো না এই অংশটাকে। অর্থাৎ ই টু দি পাওয়ার ই এর মান যদি আমি মানে সরি, ওয়াই এর মান যদি আমরা বাস্তব বসাই, এই ওয়াই এর মান বাস্তব হলে, হুম, বাস্তব হলে কিন্তু আমাদের এই পুরাটার মানই বাস্তব হবে, অর্থাৎ আমাদের ইরর হওয়ার কোনো চান্স নাই, মানে অসংজ্ঞায়িত হওয়ার কোনো চান্স নাই। ফলে আমাদের কিন্তু এখানকার এই যে এই ফাংশনটার, তো ফলে আমাদের এখানে কিন্তু রেঞ্জ কত হবে, আমাদের রেঞ্জ একটা বাস্তব সংখ্যা হবে, হ্যাঁ। সুতরাং এখানকার এই ফাংশনটার এফ অফ এক্স ফাংশনের রেঞ্জ হবে আর। তো এখানে যে আমাদের 3 নং এর যে অঙ্কটা আছে, এই টাইপের অঙ্ক যদি তোমরা করতে চাও, মানে বিস্তারিত জানতে চাও, তাহলে আমাদের 9.2 অনুশীলনীতে দেখবা এই অঙ্কটা দেয়া আছে, হ্যাঁ। তো ওই অঙ্কটা সমাধান করলে আসলে বুঝতে পারবা যে এটা কিভাবে আসলে সম্ভব হয়, হ্যাঁ। তো আমি সেই জন্য এটা আর আলোচনা করলাম না। এবার আমরা 4 নং প্রশ্নে চলে যাই। এরপর আমরা যদি আমাদের 4 নং প্রশ্নটা দেখো, এখানে কি বলছে যে এরকম একটা দিছে লগের ভিত্তি দিছে √27 এবং আর্গুমেন্টে দিছে x ইকুয়াল 3 1/3, হ্যাঁ, এত হলে x এর মান কত, ঠিক আছে। তো এখান থেকে x এর মান বের করতে হবে। আমরা একটু দেখো এখানে লিখি, লগ ভিত্তিতে আছে √27 এবং আর্গুমেন্টে আছে x ইকুয়াল 3 1/3, ঠিক আছে। তো এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো এখান থেকে লগকে সরাতে হবে আর এখানকার সমস্তটা ভেঙে ফেলতে হবে, ঠিক আছে। তো আমরা একটু এটার কাজটা শেষ করে দিই, হ্যাঁ। যেমন 3 1/3, হ্যাঁ, 3 সমস্ত 1/3, এটাকে আমরা কিন্তু সমস্ত ভাঙি এভাবে, যে নিচে 3 থাকে, এই 3 দিয়ে এটাকে গুণ করে ওটার সাথে যোগ করে দিই, অর্থাৎ 3 3 9 আর 1 10, অর্থাৎ 10/3। তো এটাকে আমরা লিখি লগ √27 x ইকুয়াল, এটাকে লিখতে পারি উপরে 10/3, হ্যাঁ, এটা লেখা যায়। এখন এখন দেখো লগ উঠানোর নিয়ম কি, ওই পাশের যে অংশটা আছে এটা এখানে চলে আসবে, মানে ভিত্তি যা থাকবে তাই ঠিক থাকবে। এখন প্রথমে আগে ভিত্তিটাকে লিখবো 27, হ্যাঁ, এবার সমান সমান ওই পাশে যে আছে সেটা এটার মাথার উপর চলে আসবে, অর্থাৎ 10/3, আর এখানকার আর্গুমেন্টটা হয়ে যাবে সমান সমানের ওই পাশে চলে যাবে আর কি, অর্থাৎ এরকম x হয়ে যাবে। ফলে x আলাদা হয়ে গেলেই তো x এর মান বের করা যাবে, ঠিক আছে। এখন এই √27 কে কিন্তু আমরা এরকম ভেঙে লিখতে হবে, কারণ আমাদের তো এইভাবে অ্যান্সারের প্যাটার্নটা দেয়া নাই, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এটাকে একটু ভেঙে করলেই হবে। যেমন রুট মানে আমরা জানি পাওয়ার হাফ, আর 3 কে কিউব করলে কিন্তু 27 হয়, আর এই রুটের পরিবর্তে এটার পাওয়ার দিব আমরা হাফ, ঠিক আছে। আর এই পুরোটার পাওয়ার আবার আছে এরকম, এর পুরোটার পাওয়ার আছে 10/3 ইকুয়াল x, এটা লেখা যায়। এখন দেখো আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে কিন্তু গুণ হয়, এটা হচ্ছে পাওয়ার, আবার এই পুরোটার পাওয়ার হচ্ছে এটা, আবার এই পুরোটার পাওয়ার হচ্ছে এটা, অর্থাৎ আমাদের পাওয়ারের পাওয়ার থাকলে এগুলোকে গুণ করে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 3, এরপর উপরে যেটা আছে এটা 3 ইন্টু হাফ ইন্টু 10/3 ইকুয়াল x, ঠিক আছে। ফলে এই 3 কাটা যাবে, আর 2 দিয়ে এটাকে কাটলে 5, অর্থাৎ 3 এর পাওয়ার হবে 5 ইকুয়াল x।
অর্থাৎ 3 এর পাওয়ার যদি 5 দেওয়া হয় তাহলে সেটা হবে কত? 5 হলে 243 হয় এখানে। হ্যাঁ, এই যে এটা হবে x এর মান হবে কিন্তু 243। ক্যালকুলেটর দিয়ে দেখলেই পাবা 243 হবে এটার অ্যান্সার। আমাদের পরের কোশ্চেনটা দেখো কি আছে। তো দেখো এখানে কিন্তু আমাদের বলছে যে পরের প্রশ্নে বলছে এইটার সমীকরণ মানে এই সমীকরণটার সমাধান সেট করো, হ্যাঁ, বা নির্ণয় করো। এখন দেখো কেমন আছে সমীকরণটা, 2x - 5 + 3 = 2, ঠিক আছে। দেখো দুই পাশ সমান হয় কিনা এই মান যেগুলো দেয়া আছে এগুলো বসালে। দেখো এখানে 2 × x এর জায়গায় কত বসাতে পারি আমি? 3 বসাতে পারি। 3 - 5 + 3, দেখো এখানে কত হয়? 3 দোকানে কত? 6, হ্যাঁ। 6 তে 5 চলে গেলে থাকে √1 + 3, অর্থাৎ এখানে 4 হবে। 1 এর রুট করলে 1 আর 3 যোগ করলে 4 হয়, কিন্তু ওই পাশে আছে 2, তাহলে দুইটা সমান হয় না, তার মানে এখানে এই 3 হবে না। এখন আমি যদি -3 করি সেটাও হবে না, কারণ কি জানো, রুটের ভিতর রাশিটা ঋণাত্মক হয় না। অর্থাৎ এখানে 2 যদি -3 বসাই, -5 বসাই, তাহলে তো এমনিতে এটা ইরর হয়ে যাবে, কারণ এখানে -6 - 5 অর্থাৎ মাইনাস কত হয়ে যাচ্ছে? -11, হ্যাঁ, 11। তাহলে এটা কিন্তু এমনিতেই ইরর হয়ে যায়, রুটের ভিতরে ঋণাত্মক হলে তো সেটা হয়ই না। হ্যাঁ, মানে আমি তোমাদের একটু দেখাই, এখানে √-11 দিই, তাহলে এখানে দেখো ইরর উঠে গেছে, হ্যাঁ, দেখা যায় এখানে, হ্যাঁ, ইরর হয়ে যায়। তো এই যে ইরর হয়ে যায় মানে তো এমনিতে অসংজ্ঞায়িত, হ্যাঁ। তো দেখো তাহলে এই -3ও বাদ, তাহলে এই +-3 এটাও বাদ হয়ে যাবে। ফলে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু হবে ক নাম্বার, মানে ফাঁকা সেট। হ্যাঁ, এটা করলেই হবে, ফাঁকা সেট হবে। আচ্ছা, তো এখন আমাদের 6 নাম্বার কোশ্চেনটা দেখো, যে বিকেল মানে 3:30টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, মানে এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী আমাদের কোণ বের করতে বলছে। তো আমাদের এই সূত্রটা জানা আছে এরকম, যে সূত্রটা কিন্তু এরকম, দুইটা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে 11 × m - 60 × h/2। এটা হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, এবং এটাকে মডুলাস দিই, অর্থাৎ ঋণাত্মক আসলেও সেটাকে ধনাত্মক হিসাবে নিতে হবে মানটাকে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের মিনিটের মান কত দেয়া আছে দেখছো? মিনিট হচ্ছে 30 মিনিট, আর আমাদের ঘন্টা হচ্ছে, আওয়ারটা হচ্ছে 3 ঘন্টা। তো এখানে বসাও, 11 × m এর জায়গায় বসাবো 30 - 60 × h এর জায়গায় হচ্ছে 3/2। তাহলে এটাকে গুণ করলে হয়ে যাচ্ছে মানে হচ্ছে 33, মানে 330 - 318, অর্থাৎ 180/2। এত এটাকে যদি আমি বিয়োগ করি, হ্যাঁ, তাহলে কত হয়? 150/2, হ্যাঁ, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি অর্থাৎ হচ্ছে 75, অর্থাৎ 75 ডিগ্রি হবে। হ্যাঁ, যে মানে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হচ্ছে তখন 75 ডিগ্রি। এটা চিত্র দেয়া আছে, এই চিত্র থেকে আমাদের পি কিউ এর মান বলছে 1, তো আমরা এই পি কিউ এর জায়গায় আমরা এখানে 1 বসাই দিই। হ্যাঁ, আর কিউ আর এর মান হচ্ছে কত? এই যে কিউ আর এর মান হচ্ছে √2। এত হলে সাইন মাইনাস থিটা প্লাস কস মাইনাস থিটা এর মান কত? ঠিক আছে, তাহলে আমাদের সাইন মাইনাস থিটা আর কস মাইনাস থিটার মান বের করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করি, দেখো আমাদের পি আর এর মানটা বের করে ফেলবো। হ্যাঁ, দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তোমরা এই টেকনিকটা মনে রেখো, যে আমরা কিভাবে, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমাদের যদি এই ফর্মুলাটা তোমরা জানো হয়তো, যে 3 4 5, হ্যাঁ, 5 12 13 6 8 10, আর আরেকটা হচ্ছে এরকম যে 1 1 √2, অর্থাৎ এই পাশের সবগুলা হলো অতিভুজ, যে এই সিরিয়ালের, হ্যাঁ, এটা হলো অতিভুজ বোঝায়। কারণ আমরা যদি সমকোণী ত্রিভুজ দেখি, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের যদি একটা বাহু 3 হয় আর একটা যদি 4 হয় তাহলে অতিভুজ হবে 5। আবার যদি একটা বাহু 13 হয় আর একটা 12 হয় তাহলে আরেকটা বাহু অবশ্যই সমকোণী ত্রিভুজের 5 হবে। হ্যাঁ, মানে আমাদের এইখানেও কিন্তু দেখো এই প্যাটার্নের মধ্যে পড়ে যায়, এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা বাহু হচ্ছে 1, এই যে একটা 1 পাচ্ছি, আর একটা পাচ্ছি √2,
তাহলে আরেকটা বাহু নিশ্চিত থাকো সেটার মান হবে 1, 1 √2 হবে। আর তোমরা চাইলে এটাকে পিথাগোরাস দিয়ে চেক করতে পারো, এভাবে মনে রাখলে তাড়াতাড়ি হবে এমসিকিউর ক্ষেত্রে। তো আমরা যেহেতু এই ত্রিভুজের সবগুলা বাহু আমরা পেয়ে গেছি, হ্যাঁ, এবং এখানে হচ্ছে লম্ব হচ্ছে আমাদের 1, কারণ এই সমকোণে সূক্ষ্মকোণ বা থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর ভূমি হচ্ছে 1। তো এগুলা জানা থাকলে আমাদের কিন্তু এই এমসিকিউ করার কোনো ব্যাপার না। দেখো আমাদের হচ্ছে সাইন মাইনাস থিটা প্লাস কস মাইনাস থিটা, এটার মান কত? তো প্রথমে মনে রাখবো আমাদের কোণকে ঋণাত্মক রাখা যাবে না। আমরা কিন্তু জানি সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা ইকুয়াল শুধু প্লাস, কস মাইনাস থিটা কিন্তু প্লাস হবে, প্লাস কস থিটা হবে। হ্যাঁ, তোমরা মনে রাখবা যে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে লম্ব আছে, মনে রেখো ত্রিকোণমিতিক অনুপাত যেগুলোর মধ্যে লম্ব থাকবে সেগুলার মধ্যে এখানে যদি যেমন সাইন মাইনাস থিটা ইকুয়াল কি হবে, মাইনাস সাইন থিটা হবে, কারণ সাইনের মধ্যে আমরা জানি লম্ব বাই অতিভুজ। আবার যদি আমাদের এরকম থাকতো টেন মাইনাস থিটা, দেখো টেন এর মধ্যে কিন্তু লম্ব আছে, তাহলে এখানে কিন্তু মাইনাস টেন থিটা হবে, এটা খেয়াল রেখো। এই থিটাকে যদি আমরা ধনাত্মক করে দেই তখন কিন্তু এখানে মাইনাস আসবে। কিন্তু কজ এর মধ্যে কিন্তু লম্ব নাই, কারণ আমরা জানি কজ সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো কস কস থিটা হচ্ছে উপরে ভূমি আর নিচে হচ্ছে অতিভুজ, ফলে এখানে কোনো লম্ব নাই বিদায় এখানে কোনো সামনে মাইনাস আসবে না, এইবার মনে রেখো। তো আমরা এটা পেয়ে গেলাম এই মান। এবার আমাদের এখানে লম্ব কত দেখো তো, এই চিত্রের মধ্যে আমাদের লম্ব হচ্ছে 1, হ্যাঁ, এই মাইনাস এখানে থাক, লম্ব হচ্ছে 1 লম্ব, আর অতিভুজ হচ্ছে √2 প্লাস কজের ক্ষেত্রে, এই কজের ক্ষেত্রে কস থিটা, কজের ক্ষেত্রে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √2, ফলে এই -1/√2 আর +1/√2 কাটাকাটি গেলে রেজাল্ট হয় 0, অর্থাৎ এটার মান হবে 0। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 8 নম্বরে। তো 8 নম্বর কোশ্চেনটার মধ্যে আমাদের কি দেয়া আছে, এরকম যে পি আর আর কিউ আর এরকম দেয়া আছে, হ্যাঁ, বলে থিটা এর মান কত, তাই না? আমি একটু প্রশ্নটা তুলি, পি আর বাই কিউ আর প্লাস পি কিউ বাই কিউ আর ইকুয়াল √2 দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, √2 হলে থিটার মান কত? দেখো আমি এইখানে থেকে থিটার মান বের করব, যেহেতু থিটার মান বলছে তাই আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাত বানাতে হবে, মনে রেখো একটা ত্রিকোণমিতিক অনুপাত হলেই হলো। আচ্ছা দেখো এখানে পি আর বাই কিউ আর, ঠিক আছে? এখানে দেখো এই যে পি আর, আমরা কি চিত্রটা দেখতেছি, এই যে এখানে এই চিত্রের মধ্যে দেখো কি আছে, পি আর আছে আর ওদিকে আছে কিউ আর। তাহলে পি আর হচ্ছে লম্ব, হুম, আর কিউ আর, এই যে কিউ আর হচ্ছে কি অতিভুজ, তাই না? তাহলে এই লম্ব উপরেরটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ আমি লিখতে পারি সাইন থিটা। এটা আমরা সাইন থিটা একটা অনুপাত পেয়ে গেছি, প্লাস ওইটা দিয়ে আর আমরা এই অংশটা দিয়ে আমরা অনুপাত বের করব না, যেহেতু আমরা কোণ বের করতেছি। এটার আমরা বাহুর মানটা বসাই দিই, যেমন আমাদের পি কিউ এর মান কত, পি কিউ এর মান কিন্তু আমরা পাই 1, এই যে 1 বসালাম, আর কিউ আর, এই যে কিউ আর এর মান হচ্ছে √2, নিচে বসাই দিই √2 ইকুয়াল এখানে √2, বাস এখান থেকে আমরা সব এক পাশ করে সাইনের থিটার মানটা বের করে দিলেই তো হবে, থিটার মান হয়ে যাবে বের। তাহলে দেখো এখানে আমরা ওই অংশটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে সাইন থিটা প্লাস, আচ্ছা প্লাস না, ইকুয়াল √2 -1/√2, এটা লিখলাম। তাহলে হলো আমাদের এরকম যে সাইন থিটা ইকুয়াল নিচে হবে √2, আর এই √2 গুণ করলে শুধু 2 - 1, মানে এটার মান হচ্ছে 1/√2। তাহলে এই যে দেখো এখানে, তাহলে আমাদের এখানে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল 1/√2। তাই তোমরাই তো জানো সাইন কত এর মান 1/√2, হ্যাঁ? তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়াল সাইন 45 ডিগ্রির মান। তাহলে 45 ডিগ্রিকে কিন্তু আমরা π/4 লিখতে পারি, সাইন সাইন কাটা গেলে থিটা এর মান হচ্ছে π/4, এটা হবে অ্যান্সার। তাহলে এই থিটার মান হচ্ছে কি π/4, ঠিক আছে? তাহলে আমাদের 8 নাম্বার শেষ। এরপর হচ্ছে 9 নাম্বার, হ্যাঁ, এটা কিন্তু অসমতা, দেখো খেয়াল করো 9 নম্বরে। তো 9 নম্বরে যে দেয়া আছে অসমতাটা, সেটা কেমন, x - 4 x/3, অসমতার সমাধান
সংখ্যা রেখায় কোনটি, হ্যাঁ মানে মানে এটা সমাধান করবো, সেটা সংখ্যা রেখা কোনটা হবে, এই যে এই অসমতাটার সেটা দেখাতে বলছে। তো প্রথম কাজই হলো আমাদের অসমতাটাকে সমাধান করা, হ্যাঁ এটা আগে করবা। তো সমাধান করার নিয়ম তো জানোই। তাহলে এখানে এক্স, আমি কিন্তু ওই যেভাবে পরীক্ষা অ্যান্সার করতে ওইভাবে না, শুধু আমি এমসিকিউর জন্য দেখাচ্ছি যে কিভাবে এমসিকিউর জন্য লিখবা। তাহলে এই অংশটাই কিন্তু এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ x/3, আর চিহ্ন যে, আর এই 4টা যেহেতু এখানে আছে মাইনাস, ওই পাশে প্লাস হয়ে যাবে। কিন্তু আসলে নিয়ম হচ্ছে উভয় পক্ষে যোগ করা বা বিয়োগ করা, এইভাবে কাজ করা এই অসমতার ক্ষেত্রে। তো আমরা ওইভাবে করলাম না, আমরা শুধু জাস্ট তাড়াতাড়ি করার জন্য এভাবে করতেছি। তো এখানে এটাকে লসাগু করে দিলে 3, তাহলে 3x - x, আর এখানে যেভাবে আছে ওইভাবে থাক। তাহলে কত, এখানে 2x হচ্ছে, আর এই 3 ওই পাশে গেলে 3×4 = 12। তাহলে যদি আমি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে হয় 6। তাহলে এখানে x এর মান হচ্ছে, দেখো এখানে x এর দিকে খেয়াল রাখো, x টা কিন্তু ছোটর দিকে আছে, এই চিহ্নটা দেখো কোন দিকে, এই x চিহ্নটার এই চিহ্নটা যেদিকে আছে এটা কিন্তু ছোট। তাহলে আমি নিজে এখানে একটা সংখ্যা রেখা কি, যেহেতু 6 আছে, 6 এদিকে থাক 5 আর এদিকে থাক 7, হ্যাঁ এতটুকু হলেই হবে। দেখো আমাদের 6 সহ ছোটর দিকে গেলে আমি x কে পাবো, আমাদের টার্গেট হচ্ছে x কে পাওয়া। তাহলে যেটা হচ্ছে 6 এ বড় মানে গোল দিব। এবার এই চিহ্নটার মানে হচ্ছে, হ্যাঁ ইকুয়াল, মানে x < 6, মানে x টা কিন্তু ছোট হবে 6 থেকে বা সমান হবে, ইকুয়াল হবে। তাহলে যদি ইকুয়াল, এবার এই দাগটা দেখো চিহ্নে, তাহলে এটাকে ভরাট করে দিতে হবে কিন্তু। এবং x কে পেতে হলে 6 এর কোন দিকে যেতে হবে, ছোট, তাহলে ছোট এই দিকে যাব। ঠিক আছে, এই অংশটা কালো করে দিতে হবে, অর্থাৎ এটা সমাধান হবে 6 সহ তার চেয়ে ছোটর দিকে গেলে আমি x কে পাবো, অর্থাৎ 6 সহ দেখো ছোটর দিকে, এই যে কালো করে দেওয়া আছে এটা, এই অংশ এইভাবে। তাহলে এটা অ্যান্সার হবে গ নাম্বার কিন্তু। ঠিক আছে, 10-এ দেখো কি দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে একটা এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ বলে দেখো পি কিউ এর দৈর্ঘ্য এটা দেওয়া আছে। তাহলে আমাদের একটা বিন্দু দেখো পি হচ্ছে -3 2, আর একটা বিন্দু হচ্ছে কিউ 3 - 2। এখন আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে, হ্যাঁ এটাকে ধরে নাও x1, এটাকে ধরে নাও y1, এটাকে ধরে নাও x2, পরটাকে ধরে নাও y2। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি, যে পি কিউ এর দূরত্ব যে বের করব, দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এটাই তো দূরত্ব নির্ণয়ের সূত্র, ঠিক না? তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশন করি, x2 - x1, অর্থাৎ আমাদের এখানে, আচ্ছা তোমরা এইটাকে x2 y2 ধরে এটাকে x1 y1 ধরে করলেও একই রেজাল্টই আসবে, ঠিক আছে? তো আমরা এইভাবে করি, x2 - x1 অর্থাৎ 3 মাইনাস, এখন এখানে যেহেতু -3 আছে অর্থাৎ মাইনাস এর মধ্যে প্লাস, এটা হয়ে যাবে এটা স্কয়ার প্লাস y2 - y1, y2 হচ্ছে -2 মাইনাস y1 হচ্ছে এখানে কত, +2, হ্যাঁ এই যে 2 লিখলাম, এটার স্কয়ার দিব, অর্থাৎ এখানে যোগ করলে হয় 6, 6 এর স্কয়ার করলে হয় 36, এই প্লাস, আর এখানে -4 হয়, -4 কে যদি আমি স্কয়ার করি এরকম, -4 কে স্কয়ার করলে হবে +16, তাহলে 36 আর 16 যোগ করলে 12 + 2 হাতে থাকে 1, মানে 52 হয়। এখন এই 52 তো এখানে দেয় না, এখানে এইভাবে দিছে, তো এইভাবে দেওয়া যায়। দেখো এখানে এইভাবে কিভাবে বের করবা, 52 কে একটু লসাগু করো, 2 দিয়ে দিলে কিন্তু 26 দুগুণে হয় 52, আবার 2 দিয়ে দিলে 13 দুগুণে 26। তাহলে এই 2 আর 2 হচ্ছে 2 এর স্কয়ার ধরো ইনটু 13 ধরে নাও, তাহলে এটার উপর রুট, তাহলে 2 এর স্কয়ার রুটে কাটা গেলে একটা 2 থাকে ইনটু এই 13 এর রুট হবে, অর্থাৎ 2√30 হবে এটা। তাহলে ক নাম্বার, এক নাম্বারটা কিন্তু হচ্ছে, মানে এক নাম্বার অপশনটা হচ্ছে। এবার বলছে পি কিউ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি বল, কোন স্থলকোণ উৎপন্ন করে। আচ্ছা এখানে একটা কথা আছে, তোমরা মনে রাখবা যে স্থলকোণ যদি উৎপন্ন করতে হয়, হ্যাঁ খেয়াল রাখো, তাহলে কিন্তু ঢালের মান হতে হবে মাইনাস বা নেগেটিভ। তাহলে আমাদের এইখানে ঢাল আগে বের করব, ঢালের মান যদি নেগেটিভ হয় তাহলে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থলকোণ উৎপন্ন করে, এটা মনে রেখো, ঠিক আছে? কারণটা এটার বেসিক ক্লাস তোমরা দেখো, এই 11.4 এর বেসিক ক্লাসে আমি এই বিষয়গুলো আলোচনা করেছি, তো দেখলে আসলে বুঝতে পারবে। তো এখন আমরা চেক করার পালা যেটা ঢালটা কত, হ্যাঁ তো
তো ঢাল আমরা সূত্র জানি, ঢালকে আমরা এখানে করি ছোট্ট করে, ঢাল m ইকুয়াল y2 মাইনাস y1 y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা দিয়ে আমরা ঢাল বের করি। ঠিক আছে, তাহলে y2 এর মানটা কত দেখো, y2 অর্থাৎ -2 মাইনাস y1 কত, এখানে হচ্ছে 2 বাই এই যে এই লেখাটা একটু খেয়াল করো, ওগুলোর সাথে মিলে না, হ্যাঁ, বাই x2 মাইনাস x1, x2 হচ্ছে 3 মাইনাস x1 হচ্ছে -3, অর্থাৎ এই মাইনাসে এখানকার মাইনাসে +3, অর্থাৎ উপরে হবে -4 আর নিচে হচ্ছে 6, অর্থাৎ এখানে আমাদের হিসাব করলে আসতেছে, কাটাকাটি করলে আসতেছে এখানে -2 আর 3, অর্থাৎ -2/3 এটা। তো ঢাল যেহেতু ঋণাত্মক, তাহলে সেটা কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। তো তোমরা মনে রেখো এটাই যে ঢাল যদি ঋণাত্মক হয়, এখানে যে এই লেখাটা, ঢাল যদি ঋণাত্মক হয় m, তাহলে সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, রাইট। এবার আবার 3 নম্বর প্রশ্ন বলছে PQ এর ঢাল হচ্ছে 2/3, আসলে এটা ভুল, এটা হচ্ছে -2/3, তার মানে এই অপশনটা কাটা। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে 1 আর 2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ক, এই যে এটা হবে অ্যান্সার। আচ্ছা, এখন আমাদের ভেক্টর থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ। 11 নম্বরটা দেখো, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 5a মাইনাস 3b এবং 2a মাইনাস b, অর্থাৎ আমাদের পি বিন্দু যেটা আছে, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেখো, 5a মাইনাস 3b, আর এখানে কিউ বিন্দু যেটা আছে তার অবস্থান ভেক্টর হচ্ছে 2a মাইনাস b, এটা। ঠিক আছে, তাহলে এই দুইটার অবস্থান ভেক্টর বলছে, এখন আমাদের বলছে পি কিউ কত, এই যে পি কিউ মনে রাখবা, এখানে পি কিউ দ্বারা বোঝাচ্ছে কিউ শেষ বিন্দু আর পি হচ্ছে আদি বিন্দু। তো আমাদের অবস্থান ভেক্টর দিয়ে মনে রাখবো যে শেষের থাকে চিহ্নটা, এই যে ভেক্টর চিহ্ন দেওয়া আছে না, পি কিউ এর অবস্থান ভেক্টর বের করতে বলছে, তাহলে কিউ যে শেষে আছে বা ভেক্টরের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর যেটা, এইটাকে আগে লিখতে হবে মাইনাস দিয়ে, পরে এটারটা লিখতে হবে, অর্থাৎ পি কিউ মানে পি থেকে কিউ যেহেতু বলছে, তাহলে শুরুতে লিখবা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2a মাইনাস b, তারপর এখানে মাইনাস দিবা, তারপরে লিখবা পি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ 5a মাইনাস 3b। মনে থাকবে এটা, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে পি কিউ কত। দেখো এখানে হবে 2a মাইনাস b, ভেক্টর চিহ্ন দিও, আর এখানে মাইনাস 5a চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস মাইনাস প্লাস 3b, অর্থাৎ এখানে কিন্তু 5 মাইনাস 5a, এখানে হবে -3a, আর এখানে হচ্ছে +3b থেকে একটা b চলে গেলে থাকে +2b, অর্থাৎ 3a -3a +2b এরকম আছে। এই যে খ নাম্বার, -3a +2b, এই যে এটা হচ্ছে খ নাম্বার হবে, হ্যাঁ এটার। তো আশা করি এটা বুঝতে পারছো। এবার হচ্ছে 12 নম্বরটা। আচ্ছা, 12 নম্বরে কি দেয়া আছে, সমান উচ্চতা বিশিষ্ট সিলিন্ডার ও একটি সমবৃত্ত ভূমি কোণকের ভূমির সমান হলে তাদের আয়তন অনুপাত, ভূমি সমান হলে তাদের আয়তন অনুপাত কত, অর্থাৎ সমান উচ্চতা বিশিষ্ট, তাহলে উচ্চতা হবে সমান। দেখো এটা একটা সিলিন্ডার, সিলিন্ডার হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার উচ্চতা যতটুকু, ধরে নাও সিলিন্ডার উচ্চতা হচ্ছে h, এবং এই উচ্চতার সমান মানে সমান উচ্চতা বিশিষ্ট সিলিন্ডার ও সমবৃত্ত ভূমি কোণক, অর্থাৎ একটা কোণকের উচ্চতাও কিন্তু এটা সমান হবে, এটা বলছে, হ্যাঁ এটা কোণক। দেখো দুইজনের হাইটই আমি ধরে নিলাম h সমান আছে, ঠিক আছে, সিলিন্ডার এবং কোণকের উচ্চতা সমান। এবং আরেকটা ইনফরমেশন দিছে কিন্তু, হ্যাঁ কোন ভূমি সমান হলে, আচ্ছা ও এখানে সিলিন্ডার ও কোণকের, হ্যাঁ ভূমিও সমান হবে, ঠিক আছে, তার মানে ভূমি বলতে ভূমির ক্ষেত্রফলের সমান, হ্যাঁ এটার ভূমি যতটুকু ওইটার ভূমিও ততটুকু, ঠিক আছে। দেখো এটাই বলছে কিন্তু, যে সমান উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার ও একটি সমবৃত্ত ভূমি কোণকের ভূমি সমান হলে, তার মানে এই সিলিন্ডার এবং কোণকের ভূমিটা সমান। দেখো এটার ভূমি কিন্তু একটা বৃত্তের মতো, হ্যাঁ আর এটার ইয়াটাও হচ্ছে বৃত্তের মতো, মানে এটার ব্যাসার্ধ আর এটার ব্যাসার্ধ সমান হয়ে গেছে, হ্যাঁ তাহলে এটার ভূমির ক্ষেত্রফল এটা যদি আর ধরে নেয়, তাহলে এটার ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটার ভূমি,
এটার ভূমিও কিন্তু পাই আর স্কোয়ার, মনে রেখো। হ্যাঁ, কিন্তু এখানে প্রশ্ন করছে তাদের আয়তনের অনুপাত কোনটা, এটার আয়তন এবং এটার আয়তনের অনুপাত কত। দেখো আমাদের এটা হলো ভূমির ক্ষেত্রফল, এটা ভূমির ক্ষেত্রফল সেম দুইজনের, মনে রেখো। এটার যতটুকু এটাও ততটুকু। তো হ্যাঁ, ধরে নিস পাই আর স্কোয়ার, বা এখানে এ ধরলেও কোনো অসুবিধা ছিল না, এটার এ হলে এটারও এ হতো। অর্থাৎ তাহলে এটার ক্ষেত্রফল কত, সিলিন্ডার ক্ষেত্রফল আমরা কিন্তু জানি পাই আর স্কোয়ার এইচ, এটা জানি। আর কোনকের ক্ষেত্রফল মানে সরি মানে সিলিন্ডার আয়তন হচ্ছে এটা সিলিন্ডার আয়তনের সূত্র, মনে রেখো। আয়তনের সূত্র হচ্ছে সিলিন্ডার এটা। আর কোনকের আয়তনের সূত্র হচ্ছে 1/3, মনে রাখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে কোনকের। মনে রাখবো এরকম চোখা হয়ে গেলে যেগুলা, এগুলার সামনে কিন্তু 1/3 থাকে আয়তনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা মনে রেখো। সিলিন্ডার আর কোনকের মধ্যে এতটুকু ডিফারেন্স, এর জন্য এটা চোখা হয়ে গেলে মনে রাখবো 1/3 আসবে আয়তনের দিক দিয়ে। তাহলে এটার অনুপাত কত, এটার অনুপাত বের করতে বলছে, এদের আয়তনের অনুপাত। তাহলে তুমি এখানে একটু খেয়াল করে দেখো, উচ্চতা সমান, এটা উভয় পক্ষ থেকে বাদ যায়। আর ক্ষেত্রফল যদি এখানে এ ধরতা এটার পরিবর্তে, ওইটারও তো এই থাকতো, এই দুইটাও কিন্তু উভয় পক্ষ থেকে কাটা যেত। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 1 অনুপাত, ওইখানে হয়ে যাচ্ছে 1/3, এটা থাকে। এখন আমরা তো এখানে ভগ্নাংশে কোনো অ্যান্সার দেয় নাই, তাহলে এর দুইটাকে আমি কিন্তু 3 দ্বারা গুণ করে দিব, অর্থাৎ তাহলে 1 এর সাথে 3 গুণ করবো, 3 ইন্টু 1 অনুপাত, এখানেও কিন্তু 1/3 ইন্টু 3, মানে এই পাশেও 3 দ্বারা গুণ করছে, এই পাশেও 3 দ্বারা গুণ করছে, তাহলে কাটাকাটি গেলে এটা থাকে, অর্থাৎ আমাদের রেজাল্ট আসতেছে 3:1, অর্থাৎ 3:1 হবে অ্যান্সার। গহ নাম্বার অ্যান্সার হবে, ঠিক আছে, মানে 4 নাম্বারটা হবে। আচ্ছা, এটা চলে শেষ হলো। এখন 13 নম্বরে আমাদের 13 নম্বর প্রশ্নটা কি দেখো। আচ্ছা, এটা খুবই সহজ একটা প্রশ্ন। 5 টাকার 5টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হবে। তোমরা মুদ্রার ক্ষেত্রে একটা ব্যাপার মনে রেখো, হ্যাঁ, যে নমুনা বিন্দু বের করার জন্য, নমুনা বিন্দু আমি একটু লিখে দিতেছি, নমুনা বিন্দু এটা বের করার জন্য যদি মুদ্রার ক্ষেত্রে বলি, মুদ্রা, হ্যাঁ মুদ্রার ক্ষেত্রে, কারণ মুদ্রার পিঠ দুইটা, হ্যাঁ ঠিক আছে। তো নমুনা বিন্দু কিন্তু প্রশ্নটা ধরতে তোমাদের ঝামেলা হতে পারে একটা বিষয়। তো আমাদের মুদ্রার ক্ষেত্রে মনে রাখবা 2, আর উপরে হচ্ছে মুদ্রার সংখ্যা, মুদ্রার সংখ্যা, ঠিক আছে। এইটা দিয়ে নমুনা বিন্দু বের করা যায়, 2 এর পাওয়ার, অথবা 2 এখানে নিক্ষেপ সংখ্যা, দুইটা সূত্র মনে রাখবা সূত্রের মতো, তাহলে তাড়াতাড়ি বের করে ফেলতে পারো। কেন আমি বললাম, প্রশ্ন কিন্তু ঘুরাই দিতে পারে। যেমন এখানে বলছে 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করছে, তাহলে এখানে মুদ্রা কিন্তু হলো 5টা, এরকম 5টা মুদ্রা একত্রে নিক্ষেপ করছে, এই ক্ষেত্রে নমুনা বিন্দু কয়টা হইব। তাহলে আমাদের 2 এর পাওয়ার দিছি মুদ্রার সংখ্যা, মুদ্রা কয়টা ছিল 5টা, তাহলে 2 এর পাওয়ার 5, এখানে হবে 32, ঠিক আছে। আবার মুদ্রা এখন একটা, এখন 5টা না, এখন মুদ্রা হচ্ছে তোমার হাতে একটা, কিন্তু এই একটা মুদ্রা আমি 5 বার নিক্ষেপ করব, হ্যাঁ, একবার নিক্ষেপ করলাম, আবার নিক্ষেপ করলাম, ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের নমুনার বিন্দুর সংখ্যা হবে, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমাদের নমুনা বিন্দুর সংখ্যা কিন্তু সেম হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রশ্নের দুইটা প্রশ্নে কিন্তু একই রেজাল্ট হতো। তাহলে এখানে 2 যদি আমাদের নিক্ষেপ করতো, যে একটা কয়েন আছে সেটা আমি 5 বার নিক্ষেপ করলাম, এই ক্ষেত্রে নমুনা বিন্দু কয়টা হতো, এই ক্ষেত্রে নমুনা বিন্দু কিন্তু 32টা হতো, অর্থাৎ 2 এর পাওয়ার আমি 5 বসাই দিব, ঠিক আছে। আবার ছক্কার ক্ষেত্রেও কিন্তু মানে বিষয়টা সেম, আমি একটু ছক্কার ক্ষেত্রে বলি, এখানে কিন্তু 32 হবে অ্যান্সারটা, ঠিক আছে। ছক্কার ক্ষেত্রে বিষয়টা সেম, মনে রেখো, যে আমি যদি বলি একটা ছক্কা একবার নিক্ষেপ করা হয়, ছক্কা, বুঝতে পারছো, একবার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হবে, নমুনা বিন্দু হবে 6টা যদি একবার নিক্ষেপ করি। তাহলে এটাও সেম সূত্র, শুধু খালি 6 এর পাওয়ার বসাই দিবা, ঠিক আছে। যেমন 6 একবার নিক্ষেপ করলে হবে 6 এর পাওয়ার 6। আবার যদি একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করা হয়, তাহলে নমুনা বিন্দু হবে 6 এর স্কোয়ার এখানে, হ্যাঁ, যতবার নিক্ষেপ করলাম, 2 বার নিক্ষেপ মানে একবার নিক্ষেপ করা হয়েছে, পরে আবার নিক্ষেপ করা হয়েছে, এই ক্ষেত্রে আমাদের ঘটনা হবে 36টা।
যদি ছক্কাকে 3 বার নিক্ষেপ করা হইতো তাহলে হতো মানে 6 এর পাওয়ার 3 যত হতো রেজাল্ট। অর্থাৎ এটা মুদ্রার ক্ষেত্রেও যেভাবে লিখলাম সূত্রটা তৈরি করা হয়েছে, ছক্কার ক্ষেত্রেও ঠিক এটাই। 6 এখানে লিখবো মুদ্রার সংখ্যা যত, অথবা 6 হচ্ছে কতবার নিক্ষেপ করলো ছক্কাকে ওটার সংখ্যা। হ্যাঁ, লিখে আমরা নমুনা বিন্দু বের করে ফেলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো 14 নম্বর প্রশ্ন। হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে দেখা যায়। 14 নম্বর প্রশ্নটা দেখো, এই যে এরকম দেওয়া হয়েছে, এখানে বলছে নাম্বার অফ এ কত। হ্যাঁ, তো এ একটা সেট দেওয়া আছে এরকম, এই সেটটা কত, এক্স যেন এক্স এলিমেন্ট এন, এবং আরেকটা দেওয়া হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 ইকুয়াল 0, এই যে এটা দেওয়া আছে। এখন আমাদের এই সেটটা কত এটা আগে বের করতে হবে, তাই না? তাহলে তোমরা জানো এইরকম সিস্টেম থাকলে আমরা এটাকে মিডল টার্ম করে ফেলবো এখানে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 ইকুয়াল 0। তাহলে আমরা যদি এখানে মিডল টার্ম করি, মিডল টার্ম তোমরা সবাই জানো 20 হচ্ছে 4 5 20, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20 ইকুয়াল 0। তাহলে এখানে কত, এক্স কমন গেলে থাকে এক্স প্লাস 5। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে যদি আমরা 4 কমন নেই তাহলে হয় এক্স প্লাস 5 ইকুয়াল 0। ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স প্লাস 5 আর একটা হচ্ছে এক্স প্লাস 4 ইকুয়াল 0। হ্যাঁ, এখন দেখো এখানে এক্স এর মান কি হয়, একবার এটা সমান সমান 0, এক্স প্লাস 5 ইকুয়াল 0 হবে, অথবা এক্স প্লাস 4 এটা ইকুয়াল 0 হবে। অর্থাৎ এক্স এর মান একবার হবে -5 আর একবার হবে এক্স এর মান -4। হ্যাঁ, এই যে তা, কিন্তু দেখো এই দুইটা এখানে কিন্তু এন দেওয়া আছে। হ্যাঁ, এক্স এলিমেন্ট এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ফলে এই -5 কিন্তু স্বাভাবিক সংখ্যা না, আবার এই 4ও কিন্তু স্বাভাবিক সংখ্যা না। ঠিক আছে। ফলে এ সেটের মধ্যে কিন্তু কোনো উপাদানই হবে না, এই সেটটা ফাঁকা থাকবে। ঠিক আছে। ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত হবে, ফাঁকা সেটে তো উপাদান নাই, তাহলে নাম্বার অফ এ কত হবে, নাম্বার অফ এ হবে 0 এখানে। হ্যাঁ, তো আমি একটু আরেকবার বলে দেই, যদি তোমাদের সেটটা এমন থাকতো, ধরে নাও একটা সেট আছে এরকম যে বি ইকুয়াল এত, এ বি সি ডি, তাহলে আমাদের যদি প্রশ্ন করা হতো নাম্বার অফ বি কত, তাহলে কিন্তু আমি উপাদান সংখ্যা গুণে বসাই দিতাম। তাহলে এখানে উপাদান কয়টা ছিল, 4টা, তাহলে এখানে 4 বসাতাম। ঠিক আছে। যেহেতু এখানে এই সেটের ভিতরে কোনো উপাদান নাই, তাহলে এখানে ফাঁকা হবে, মানে ফাঁকা, সরি ফাঁকা না, এখানে শূন্য হবে, কারণ সংখ্যায় বসাতে হবে। নাম্বার বললে নাম্বার, এখানে যদি নাম্বার অফ এ দেওয়া হয় তাহলে সংখ্যায় হিসাবটা করতে হবে, অর্থাৎ সংখ্যা যেহেতু এখানে কয়টা উপাদান আছে, কোনো উপাদানে নেই, অর্থাৎ উপাদানের সংখ্যা 0, এখানে 0 লিখবো। ঠিক আছে। আর উপাদান সংখ্যা কেন 0 হলো, কারণ এই সংখ্যা মানে এক্স এর এখানে -4 আর -5 কিন্তু এ সেটে রাখা যাবে না, কারণ আমাদের এই সেটের মধ্যে কি দেওয়া আছে, এখানে দেখো এক্স এলিমেন্ট এন দেওয়া আছে। হ্যাঁ, মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখানে দেখো এখানে এক্স এলিমেন্ট এন দিয়ে ঝামেলা করে দিছে। ফলে এই এন এক্স এলিমেন্ট এন দেওয়ার কারণে -4 এবং -5 হবে না, কারণ ন্যাচারাল নাম্বার শুধুমাত্র ধনাত্মক সংখ্যাগুলোর জন্য হয়, অর্থাৎ 1 2 3 এগুলোর সামনে মাইনাস থাকা যাবে না, তাহলে ওগুলা এই সেটের মধ্যে থাকবে। যেহেতু এই -4 এবং -5 এর সামনে মাইনাস আছে, তাই এগুলা এই সেটের সদস্য না, অর্থাৎ এখানে হবে নাম্বার অফ এ হবে 0। ঠিক আছে। আচ্ছা, এবার আসো ডোমেন। ডোমেন 15 নম্বরটা আসি, যে ফাংশনটার ডোমেন কত, এই যে এফ অফ এক্স, এই ফাংশন এই যে এরকম 3 2x - 1, এটা ডোমেন কত। মনে রাখবা যে ভগ্নাংশ নিচে 0 হলে সেটা অসংজ্ঞায়িত হয়। ভগ্নাংশ নিচে যে এই অংশটার মান যদি 0 হয়ে যায়, অর্থাৎ 3/, যদি কোনোভাবে 0 হয়ে যায় তাহলে সেটা ইরর হবে। ঠিক আছে, ইরর হবে। ক্যালকুলেটারে দিয়ে দেখো, সাইন্টিফিক ক্যালকুলেটারে ইরর হয়ে যাবে। তাহলে আমাদের নিচের অংশটা কোনোভাবেই 0 হওয়া যাবে না, অর্থাৎ 2x - 1 নট ইকুয়াল 0। তাহলে আমাদের এখান থেকে x এর মানটা বের করো, 2x নট, এখানে 1, সুতরাং x নট ইকুয়াল হাফ, অর্থাৎ x এর মানটা কোনোভাবেই কি হবে না, মানে হাফ হওয়া যাবে না। এখানে যদি আমরা এই x এর জায়গায় হাফ বসাই দিই তাহলে কিন্তু নিচে 0 হয়ে এই আকারটা ধারণ করবে, ফলে ইরর হয়ে যাবে। তাহলে যেই মানের জন্য ফাংশনটা ইরর হয় তাকে বাদ দিয়ে সবগুলা মানই হচ্ছে তার ডোমেন। ঠিক আছে। ফলে এখানে ডোমেনের মধ্যে দেখো যে এক্স এর মান এই যে এটা, এই যে এটা হবে, এটাই হচ্ছে আমাদের ডোমেন। হ্যাঁ, ডোমেন হবে এটা। ঠিক আছে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে,
তথ্যের ভিত্তিতে 16 এবং 17 নং প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, 16 নাম্বারটা দেখি আমরা। আচ্ছা, আমি চিত্রটা আঁকি এখানে, যেহেতু জায়গার সমস্যা এরকম। এটা দেওয়া আছে, হ্যাঁ, এরকম উপরে লেখা আছে f of x px plus q 8 minus 3 আর ওদিকে হচ্ছে 6 21। ঠিক আছে, এখন আমাদের এতটুক দেওয়া ছিল। হ্যাঁ, আমাদের বলছে 16তে p এর মান কত। ঠিক আছে, আমাদের এখানে p এর মানটা বের করতে বলছে, খেয়াল করছো? আচ্ছা, হ্যাঁ, এখন দেখো p এর মান যে বের করবে, যে p টা কত সেটা বের করবো। তো প্রথমে আমাদের বুঝতে হবে এই জিনিসটার মানে কি। হ্যাঁ, দেখো f of x কিন্তু আমরা যেভাবে লিখি না, f of x ইকুয়াল px প্লাস q, এইটাকে আমাদের এখানে এইভাবে লিখছে। হ্যাঁ, এটাকে এভাবে লেখা যায়, মানে এই f of x কে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, যাই হোক, এটা মনে রেখো। এখন আরেকটা জিনিস আছে কিন্তু, এই যে এই পাশে এগুলো হচ্ছে x এর উপাদান, আর এগুলো হচ্ছে x এর মান বসায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে y হচ্ছে এইটা, বা y না বলেও তোমরা এটাকে f of x ও বলতে পারে। হ্যাঁ, এই যে 21 মাইনাস 3, হ্যাঁ, এটা মনে রেখো, এটা হচ্ছে f of x এর মান বা y এর মান। f of মানে এখানে x হচ্ছে এই পাশে, এটা মনে রেখো। x এর মান বসায়া ওগুলা পাওয়া গেছে। এই যখন 8 বসাইছি তখন -3 পাওয়া গেছে, আর যখন 6 বসাইছিলাম x এর মান তখন 21 পাওয়া গেছে। ঠিক আছে, তো এখন দেখো আমরা এটাই লিখতেছি, আমাদের যেহেতু কার মান বের করতে হবে, p এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু প্রথম মান হচ্ছে 8, তাহলে f of x এর জায়গায় এখন 8 বসাবো, 8। তাহলে f of x এর জায়গায় যদি আমি 8 বসাই তাহলে কি মান পাবো, মানটা পাবো -3। দেখো এটা বুঝাইছে প্রথম। আবার পরের মধ্যে এখানে 6 দেওয়া আছে না, আমি যদি f of এখানে কত বসাই, 6 বসাই, হ্যাঁ, f of 6 বসাই, তাহলে সেটার মান পাবো 21, 21 লিখছিলাম এটা, এই যে এটা 21 লিখছিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হবে 21। ঠিক আছে, এইখান থেকে আমাদের এই p এর মান বের করতে হবে। এটা মান বের করা খুবই সহজ। দেখো আমাদের এখানে এই সমীকরণটাকে এবার একটু ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে আমরা কি করব, f of x এর জায়গায় 8 বসাবো, বসাই x টাকে চেঞ্জ করব, অর্থাৎ p এখানে হচ্ছে x এর জায়গায় হচ্ছে 8, অর্থাৎ আমি এখানে p8 লিখতে পারি, বা 8p প্লাস q। ঠিক আছে, বা এখানে একটা কাজ করতে পারি, যে এখানে f of 8 এর মান কত, -3, তাহলে -3 ইকুয়াল কত, 8p প্লাস q, বা সাজায় লিখতে পারি এটাকে 8p প্লাস q ইকুয়াল -3, এটা লেখা যায়। আবার ওইটা যেখানে যে 6 আছে, f of 6, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, যে f of 6 ইকুয়াল, এখানে এই x এর জায়গায় কিন্তু এখন 6 বসাবো, অর্থাৎ 6p প্লাস q। আচ্ছা, এটাকে একবারে সাজায় যদি তাড়াতাড়ি করে ফেলি, হ্যাঁ, তাহলে এই অংশটাকে এই পাশে এনে ফেলি, 6p প্লাস q ইকুয়াল f of 6 এর মান কত, f of 6 এর মান হচ্ছে 21, এই যে 21 লিখলাম। এটাকে দিব 1 নং, এটাকে দিব 2 নং, তাহলে 1 আর 2, হ্যাঁ, এটাকে যদি আমি যোগ, মানে আমাদের যেহেতু p এর মান বের করতে বলছে, তাহলে আমরা 1 আর 2 এর মধ্যে যদি আমি বিয়োগ করে ফেলি, হ্যাঁ, 1 নং থেকে এই 2 নংটাকে কি করলাম, বিয়োগ করে ফেললাম, তাহলে কি হয় দেখো, 8p প্লাস q ইকুয়াল -3, আর 6p প্লাস q ইকুয়াল 21। এবার মাইনাস করে ফেলো, এরকম করে ফেলো, তাহলে এই কিউ কিউ কিন্তু কাটা যাচ্ছে, তাহলে 8 থেকে 6 চলে গেলে থাকে 2p ইকুয়াল, আর এখানে -3 আর -21 অর্থাৎ -24। তাহলে p এর মান হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 12, হ্যাঁ, অর্থাৎ p এর মান হবে -12। এই যে এটা হবে, খ নাম্বার হবে। এবার দেখো 17 নাম্বারটা চেক করি, সেটা ছোট করে ফেলে এখন। হ্যাঁ, 17, দেখো 17 নাম্বারে কি দেওয়া আছে, যদি p ইকুয়াল 3 এবং q ইকুয়াল 2 হয় তাহলে f of x এর ডোমেন কত। হ্যাঁ, আচ্ছা, আমাদের f of x টা কেমন সেটা তো মনে আছে, আমাদের f of x টা ছিল এটা px প্লাস q, এটা ছিল। এখন আমাদের f of x থাক, এখন আমাদের বলছে যদি p সমান সমান কত হয়, 3 হয়, যে এটা p হচ্ছে 3, তাহলে এখানে 3x লেখা যায়।
প্লাস এই কিউ হচ্ছে 2, অর্থাৎ 2 লেখা যায়, এই যে এটা লিখলাম f of x is 3x plus 2। যদি এইটা হয় তাহলে এই f of x এর ডোমেন কত? হ্যাঁ, তাহলে ডোমেন তোমরা তো অবশ্যই জানো যে এখানে x এর যে মানগুলা বসাইলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, অর্থাৎ ইরর হবে না। এই 3 এর এই x এর জায়গায় আমি কি বসালে সেটা ইরর হয় না। যদি আমি বাস্তব মান বসাই, আমরা এখানে যে কোনো মান বসাতে পারি, কিন্তু সেখানে অসংজ্ঞায়িত হবে না বা এরর আসবে না। তুমি এখানে 1 2 3 মাইনাস 1 2 3 বা শূন্য যাই বসাও না কেন, এখানে একটা রেজাল্ট আসবে যেটা হচ্ছে বাস্তব, মানে যেটা ইরর না। অর্থাৎ ক্যালকুলেটরের মধ্যে যেটা ইরর আসে এরকম কিছু আসবে না এক্স এর আমি যা মান বসাই। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হবে। হ্যাঁ, ঠিক আছে, কারণ এখানে অসংজ্ঞায়িত হওয়ার মতো কিছুই নাই, যেহেতু এক্স এর মান আমি যাই খুশি তাই বসাইতে পারি না কেন। তো এটা একটা গেল। এবার হচ্ছে 18 নাম্বার। আচ্ছা, আমি এই পাশে করি। আচ্ছা দেখো 18তে কি দেওয়া আছে, বলছে পি অফ এক্স ইকুয়াল 12x² মাইনাস 15x³ মাইনাস 3x⁴ প্লাস 5 প্লাস 3x। এত বহুপদীর মুখ্য সহগ কোনটা? আচ্ছা, মুখ্য পদ কোনটা এটা আগে বোঝো। মুখ্য পদ হচ্ছে যে পদের মধ্যে পাওয়ার সর্বোচ্চ থাকবে সেটাকে বলে মুখ্য পদ। মুখ্য পদ কোনটা? যেখানে এক্স এর পাওয়ার, বা এখানে এক চলক বিশিষ্ট, তাই আমাদের এক্স এর পাওয়ারটা সর্বোচ্চ কোনটা ওইটা হচ্ছে মুখ্য পদ। অর্থাৎ মুখ্য পদ হচ্ছে -3x⁴। এখানে এক্স এর পাওয়ারটা সর্বোচ্চ আছে এই সমীকরণে, তাই এটা হচ্ছে মুখ্য পদ। এবার মুখ্য পদের সাথে যে থাকে সেটা হলো মুখ্য সহগ, অর্থাৎ x⁴ এর সাথে কে আছে গুণাকারে -3, তাহলে এটা হচ্ছে মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ হবে -3। এবার 19 নাম্বার। আচ্ছা, 19 নাম্বারটা একটু ইন্টারেস্টিং। দেখো আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, আংশিক ভগ্নাংশ নিয়ে কিন্তু অনেকের অনেক বেশি সময় লাগে। আংশিক ভগ্নাংশ এটা দ্রুত করার একটা টেকনিক আছে, শর্টকাট। আমি একটু দেখাই দিই। এটা ধরো 2y প্লাস 1 y মাইনাস 1 ইকুয়াল ay প্লাস by মাইনাস 1। যদি এত ইকুয়াল এটা হয় তবে এর মান কত, মানে আংশিক ভগ্নাংশের মধ্যে যে আমরা a দেখি বা b দেখি এগুলোর মান কিভাবে বের করব? খুবই সহজ। আমি এর মানটা বের করি। দেখো যার মান আমি বের করবো, যদি এর মান বের করি, এর নিচে যে আছে তাকে 0 ধরবা। অর্থাৎ এখানে y ইকুয়াল কত লিখবো? 0। এবার y ইকুয়াল 0 ধরে, হ্যাঁ, এই পুরো জায়গার মধ্যে মান বসাবো শুধু এটা ছাড়া, মানে যাকে 0 ধরছি তাকে ছাড়া। অর্থাৎ আমি কারে 0 ধরছি? y কে 0 ধরা হয়েছে, তাহলে y ছাড়া এটা এখানকার সবার, মানে এই ওয়াইটা ছাড়া যে ওয়াইটা 0 ধরছে ওইটাকে বাদ দিয়ে, হ্যাঁ, এই ওয়াইটাকে বাদে বাকি অংশের মধ্যে এই যে পুরোটা সমীকরণ, মানে যার আংশিক ভগ্নাংশ করছি তার সব জায়গায় ওয়াই এর মান 0 বসাবো, শুধু এই যাকে 0 ধরছি তাকে ছাড়া। অর্থাৎ এটাকে 0 ধরছি, এটাকে বাদ দাও, তাহলে মানে 2 × 0 + 1, আর এখানে তো ওয়াই বাদ, তাহলে হবে 0 - 1। তাহলে কত হয়? 2 × 0 মানে হচ্ছে 0, তাহলে উপর হয় 1 আর নিচে হচ্ছে -1, অর্থাৎ এখানে হবে -1। তাহলে আমাদের 19 এর অ্যান্সারটা হবে ক, -1। এখন আমরা দেখি আমাদের বি এর মানটা বের করতে পারলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি এখানে বি এর মান বলে না, আমরা দেখা দিচ্ছি। তাহলে বি এর মান যখন বের করব তখন কিন্তু বি এর নিচে যে আছে তাকে আমরা 0 ধরবো। অর্থাৎ আমরা কি লিখবো? y - 1 = 0। ফলে কি হয়? y এর মান কত আসতেছে? y এর মান 1 আসতেছে। তো এই y এর মানটা আমরা এইখানে বসাবো, তাহলে আমরা b পাবো। তাহলে b ইকুয়াল, এই যে, তবে আমি যাকে 0 ধরছিলাম মনে রেখো তাকে ছাড়া। তাহলে এবার কাকে 0 ধরছি? y - 1 কে 0, তাহলে এতটুকু ছাড়া বাকি জায়গার মধ্যে আমি y এর মান 1 বসায় ফেলবো। হ্যাঁ, যেটাকে 0 ধরছি এটা বাদ দিতে হবে কিন্তু। তাহলে 2 × y এর মান কত পাইছি? 1 + 1, ঠিক আছে। আর এই y এর জায়গায় বসাবো 1, আর এই যে y - 1 কে যেহেতু এখানে 0 ধরা হয়েছে, এটা নিচে ছিল, তাহলে এটাকে বাদ দিতে হবে, তাহলে এটার কোনো মান বসাবো না। ফলে আমাদের মান আসতেছে কত? 2 + 1/1, অর্থাৎ 3। নিচে 1 এর কোনো ভ্যালু নাই। অর্থাৎ আমাদের বি এর মান যদি বের করতে বলতো, এই বি এর মান আসতো 3।
ঠিক আছে। 20-এ বলা হয়েছে কি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আচ্ছা দেখো এখানে 20 নাম্বারটা না, এখানে একটু খেয়াল করো। আমাদের একটা মনে রাখতে হবে, একটা ত্রিভুজ হচ্ছে সমবাহু। হ্যাঁ, এই যে এরকম সমবাহু ত্রিভুজ, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এবং এগুলার প্রতিটার মধ্যমা, এই যে এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা এবং এটা একটা মধ্যমা, সবগুলা মধ্যমা সমান, মানে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ওই ত্রিভুজের বাহু, মানে এই বাহুগুলার দৈর্ঘ্য কত হবে। দেখো আমরা কিন্তু এরকম একটা প্রমাণ শিখছিলাম যে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক কি। হ্যাঁ, এই যে এরকম, তো আমরা শিখছিলাম এই যে এগুলা মধ্যমাকে আমরা ওই প্রমাণে শিখছিলাম এরকম যে DEF, হ্যাঁ, তিনটা মধ্যমাকে আমরা এরকম DEF দ্বারা প্রকাশ করছি। তো এরকম যে বাহুগুলার বর্গের 3 গুণ সমান মধ্যমাগুলার বর্গের 4 গুণের সমান হবে। মানে আমি যদি এখানে লিখি, এটার প্রমাণটা হচ্ছে এমন যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ বাহুগুলার বর্গের 3 গুণ সমান মধ্যমাগুলা বর্গের 4 গুণ এর সমষ্টির সমান, অর্থাৎ d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। এখন যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এগুলা সব সেম হয়ে যাবে, অর্থাৎ 3 ইন্টু a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, আর এখানে মধ্যমাগুলাও সব সেম হয়ে যাবে। তাহলে 4 ধরে না মধ্যমা হচ্ছে d, তাহলে d স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস d স্কয়ার, অর্থাৎ যদি মানে মনে রাখার জন্য বলতেছে এখানে 3 ইন্টু 3a স্কয়ার আর ওদিকে 4 ইন্টু 3d স্কয়ার, এটা হলো মধ্যমা। যদি ত্রিভুজটা সমবাহু হয় তাহলে বাহুগুলা সমান, মধ্যমাগুলা সমান, তাহলে আমাদের এখানে হবে এরকম 9a স্কয়ার আর 3 4 12d স্কয়ার। এটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক। মনে রেখো 9a স্কয়ার ইকুয়াল 12d স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই এ তো হচ্ছে বাহু, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু এ, কিন্তু মধ্যমাগুলো হলো 6, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি 9a স্কয়ার ইকুয়াল 12 ইন্টু ডি এর জায়গায় হবে 6 6 স্কয়ার। ফলে কি হচ্ছে, এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে a স্কয়ার ইকুয়াল 12 আর 6 স্কয়ার করলে হয় 36, নিচে হবে 9। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 1 3 2 3 12 36। আচ্ছা এখানে সরাসরি এরকম 4 নং 36 হয়। ঠিক আছে, 9 দিয়ে যদি 36কে কাটি 4 নং 36 হয়, আর 4 12 48, বা a স্কয়ার ইকুয়াল 48। সুতরাং a ইকুয়াল কি √48। এখন এটাকে √48 দিছে। আচ্ছা দেনে যেহেতু এগুলাকে ভাঙাইতে হবে, তাহলে 48কে ভাঙাও, 2 দিয়ে যদি ভাগ করা হয় 24 দুগুণ 48, 2 দিয়ে যদি কাটি তাহলে সেটা হবে 12 দুগুণে 24, আবার যদি 2 দিয়ে করা হয় 6 দুগুণে 12, 2 দিয়ে যদি 3 দুগুণে 6, অর্থাৎ এই 2 মানে 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার ইন্টু 3 রুট, এটা ব্যবহার করা যায়। 48কে লেখা যায় এটা, তাহলে এখানে এরকম আসতেছে 2 ইন্টু 2 ইন্টু √3, অর্থাৎ 4√3 আসবে। 48কে আমরা লিখতে পারি কত, 4√3, মানে √48কে আমরা লিখতে পারি 4√3 দিয়ে, তাহলে এটার অ্যান্সার হবে এরকম 4√3, গ নাম্বারটা হবে। ঠিক আছে, 23 নম্বর হচ্ছে এত সমীকরণের মূলগুলো কেমন। আচ্ছা, মূলগুলার প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে নিশ্চয়কের ব্যাপারটা। হ্যাঁ, নিশ্চয়কের উপর নির্ভর করবে মূলের প্রকৃতি। হ্যাঁ, তোমরা যদি যারা 5 অধ্যায়টা করছো এখানে দেখবা হায়ার ম্যাথের যে 5 অধ্যায় গুলো আছে নিশ্চয়ক। তো নিশ্চয়কের মানটাকে আমরা যদি বলি যে নিশ্চয়ক, ধরেন এটা নিশ্চয়ক যদি 0 থেকে বড় হয়, হ্যাঁ, নিশ্চয়ক 0 থেকে বড় হলে এবং মূলটা যদি হয় পূর্ণবর্গ মানে হলো
রুট করলে যেন পূর্ণ সংখ্যা আসে। হ্যাঁ, যেমন আমি 4কে রুট করলে কিন্তু 2 আসতেছে, তাহলে 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। কিন্তু এটাকে যদি আমরা বলি পূর্ণবর্গ, যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, তাহলে আমাদের কিন্তু মূলের কয়টা টাইপ হবে। হ্যাঁ, মূলটা হবে বাস্তব, প্রথমে মনে রাখবো বাস্তব মূল হবে, প্লাস বাস্তব অসমান হবে, দুইটা মূল আলাদা হইব, অসমান প্লাস আরেকটা ঘটনা ঘটবে, সেটা হলো মূলত। এটাই যদি হয়, শর্ত যদি এটাই থাকে, নিশ্চয়ক 0 থেকে বড় কিন্তু পূর্ণবর্গ না হয়। হ্যাঁ, এটা যদি না হয়, পূর্ণবর্গ না হয়, তাহলে কিন্তু এখানে এই দুইটা শর্ত ঠিক থাকবে, শুধু এটা হবে অমূলত। ঠিক আছে, এখানে নিশ্চয়ক যদি, এই নিশ্চয়কটা যদি 0 থেকে কি হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে 0 থেকে ছোট হয়ে গেলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। হ্যাঁ, তাহলে কোনো মূল থাকে না, কিন্তু মূল নেই এই ক্ষেত্রে। এটা দেখাবো কেমনে হইতেছে, কিন্তু আমি একটু এখানে খেয়াল রাখো। আর আর যদি এটা 0 হয়ে যায়, হ্যাঁ, নিশ্চয়কটা যদি কি হয়ে যায়, 0 এর সমান হয়ে যায়, এই নিশ্চয়কের মান 0 এর যদি সমান হয়ে যায়, তাহলে মূল হবে বাস্তব, একটা বাস্তব মূল পাবো। এবং মূলদ্বয় হবে পরস্পর সমান, বাস্তব প্লাস সমান হবে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ নিশ্চয়ক বললাম, নিশ্চয়ক জিনিসটা কি? এই যে আমরা এরকম একটা পড়ছিলাম না, ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 হলে এটাকে আমরা সমাধান করার জন্য এরকম ব্যবহার করতাম, x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাই তো। এইখানে দেখো, এই যে রুটের ভিতরে যে আছে তার নাম হলো নিশ্চয়ক, অর্থাৎ আমাদের নিশ্চয়কটাকে, নিশ্চয়ক হচ্ছে এরকম বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিশ্চয়ক। তাহলে আমরা দেখি নিশ্চয়কটা আমাদের কেমন হয়েছে। হ্যাঁ, আমাদের নিশ্চয়কটা একটু দেখি ওটার সাথে মিল করে। দেখো এখানে এরকম আছে, এটাকে একটু সাজায় লেখে নাই কিন্তু তারা। হ্যাঁ, এটা কিন্তু এলোমেলো অবস্থায় আছে, এটাকে আমরা ঠিক করে লিখবো এরকম, এটাকে সাজায় লিখতে হবে, -4x² প্লাস 5x প্লাস 2 ইকুয়াল 0, এটা লেখা যায়। এই সমীকরণটাকে সাজায় লিখলাম 23 যেটা। এখন এটাকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে এরকম হয় 4x² মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল 0, এটা পাই। আচ্ছা, আমাদের একটা পেজ দরকার। আচ্ছা, এখানে আমরা একটা পেজ নিচ্ছি। এখানে দেখো, এখানে যদি আমরা এটা হিসাব করি, দেখো 4x² এরকম সাজা লিখতেছি, 4x² মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল 0। হ্যাঁ, এখন এইটাকে আমি যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের সাথে তুলনা করি এবং আমি নিশ্চয়কটা বের করার চেষ্টা করি, নিশ্চয়কটা হচ্ছে কি যে b² মাইনাস 4ac, এটা হচ্ছে নিশ্চয়ক। তাহলে দেখো এখানে b² বলতে কারে বোঝানো হচ্ছে, -5 এর স্কয়ার, -4, a বলতে কারে বোঝানো হচ্ছে, +4 কে, আর এখানকার c বলতে কারে বোঝানো হচ্ছে, আমি তুলনা করতেছি কিন্তু যে পাশাপাশি রেখা, এই প্যাটার্নে কিন্তু আমাদের এই সমীকরণটাকে সাজানো হয়েছে। হ্যাঁ, তাহলে c হচ্ছে -2, এটা। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু আসতেছে 25, এই মাইনাস এম আছে প্লাস 4 16, 16 দুগুণে 32, তাহলে কত হচ্ছে 5 7, 57। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কত, 57। নিশ্চয়ক হচ্ছে 57, ঠিক আছে। এখন আমাদের এবার মিল করো, নিশ্চয়কের মানটা কিন্তু 0 থেকে বড়, এটা কিন্তু 0 থেকে বড় হয়েছে, ঠিক না, 57। তাহলে 0 থেকে বড় হয়েছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ না, অর্থাৎ 57কে যদি আমি রুট করি, তাহলে আমাদের একটা দশমিক সংখ্যা আসবে। হ্যাঁ, ফলে আমাদের এটা মূলের প্রকৃতিটা কেমন হবে, মূলের প্রকৃতিটা হবে বাস্তব, কারণ 57 এই সংখ্যাটা একটা বাস্তব সংখ্যা। কিন্তু এই যে দশমিক দিয়ে আমাদের যাই আসুক না কেন, হ্যাঁ,
রুট কে 7 করলে ধরো যতই আসুক না কেন, ধরো 2.57 বা যে কোনো একটা সংখ্যা আসুক, এখানে এটাকে রুট করলে, এটাকে রুট করলে যাই আসুক না কেন ওই সংখ্যাটা তো বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব প্লাস এখানে অসমান হবে, দুইটা মূল আলাদা হবে, অসমান সমান। আচ্ছা, অসমান কেন হইলো? ওই যে আমরা এখানে প্লাস মাইনাস দিছি না এই জায়গার মধ্যে, এক্স এর মান যখন বের করতে যাই, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2a, তো একবার যখন প্লাস নেই আরেকবার যখন মাইনাস নেই, তো প্লাস নিলে এই বি এর সাথে কিন্তু এটা যোগ হবে, আর মাইনাস নিলে কিন্তু এটা বিয়োগ হবে, হ্যাঁ? ফলে আমাদের মূল দুইটা দুই রকম মূল আসবে, ঠিক আছে? যারা এই অঙ্কগুলা করছো বুঝতে পারবে আসলে মূল দুইটা অসমান হবে। প্লাস এই যে রুট করলে 57 কে রুট করলে একটা অমূলদ সংখ্যা, হ্যাঁ, মূলদ না কিন্তু, কারণ পূর্ণবর্গ হয় নাই তো, এটা পূর্ণবর্গ হলে যদি 4 আসতো তাহলে 2 পূর্ণবর্গ হতো, এটা তো পূর্ণবর্গ না। 57কে রুট করলে তো একটা দশমিক সংখ্যা আসে, হ্যাঁ, ফলে এটা হবে অমূলদ, অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি দিচ্ছে, এটা হবে মূল, দ্বয় হবে অমূলদ, এটা হবে অ্যান্সারটা, হ্যাঁ, এটা হবে খ নাম্বার হবে। তো এবার দেখো 24 নম্বরে কি বলা হয়েছে, কোন অনুক্রমের n তম পদ এত হলে, আচ্ছা একটা দেওয়া আছে, অনুক্রম দেওয়া আছে, অনুক্রম বোঝাতো un দিয়ে অনুক্রম বোঝাচ্ছে 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, এটা অনুক্রম হলে পঞ্চমতম পদ 2, এটার মানে বোঝা গেছে এটা হচ্ছে এই যে এখানে পঞ্চমতম পদের মান কত সেটা বলছে, হ্যাঁ? তাহলে আমি যদি ইউ এখানে n এর জায়গায় 5 বসাই দিই, পঞ্চমতম পদের জন্য এই n এর মান হবে 5, তাহলে 1 প্লাস এখানে হচ্ছে মাইনাস 1, এখানে হবে 5 প্লাস 1, তাহলে কত হলো 6, তাহলে এখানে 1 প্লাস মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে 6, যেহেতু জোড় সংখ্যা তাহলে এটা পজিটিভ, মানে চিহ্নটা প্লাস হয়ে যাবে ভিতরেরটা, অর্থাৎ 1 প্লাস 1 হবে, অর্থাৎ 2 হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে মানে 1 নাম্বার অপশনটা রাইট আছে। এবার বলছে 12তম পদ 12, অনুক্রমের 12তম পদ 12, এটা কি সম্ভব? এটা তো হবে না, কারণ কি দেখো ইউ যদি আমি এখানে 12 বসাই দেই, তাহলে এখানে 1 প্লাস মাইনাস 1 এর পাওয়ার কত, 12 প্লাস 1 অর্থাৎ 13 হয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে 13, দেখা যায় না মনে, ও আচ্ছা দেখো এতটুকু লিখছি আমি, হ্যাঁ, এটা একটু দেখা যায় না যদিও, এখন একটু দেখানো যে যদি আমাদের এখানে বলা হয় যে এই অপশনটা আমরা চেক করতেছি আর কি, 12তম পদ 12 হয় কিনা দেখো, এখানে আমি ইউ এন, এখানে এন এর জায়গায় 12 বসাচ্ছি, তাহলে 1 প্লাস মাইনাস 1 এর পাওয়ার 12 প্লাস 1, মানে এন এর জায়গায় জায়গার মধ্যে 12 হইব, হ্যাঁ, যেখানে এন ছিল, তাহলে 13, 13 বিজোড়, বিজোড় হয়ে গেলে কিন্তু এই ভিতরে চিহ্ন মাইনাস থাকে, অর্থাৎ 1 এই মাইনাসে এই প্লাসে মাইনাসে মাইনাস 1 অর্থাৎ 0, তাহলে এটা এই অপশনটা ভুল আছে, হ্যাঁ, মানে হয় হবে না এখানে। আর পরেরটা দেখো 3 নাম্বার, যে প্রথম 10টি পদের সমষ্টি 10, কি বলছে বুঝতে পারছো? এই অনুক্রমের প্রথম 10টা পদের যোগফল হবে 10। তো দেখো আমরা একটু চেক করি যে প্রথম 10টা পদ এর যোগফল কত, এটা একটু ট্রিকি ওয়েতে করতে হবে। দেখো যদি আমি u1 বসাইতাম, হ্যাঁ, এখানে n এর জায়গায় 1 বসাই, তাহলে কত হয় 1 প্লাস এখানে হবে মাইনাস 1 এর পাওয়ার 1 প্লাস 1, অর্থাৎ এখানে 2 হয়ে যাবে যোগ করলে, তাহলে 2 যেহেতু জোড়, তো জোড় হলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল 2। আবার যদি এখানে u2 বসাই, তাহলে এখানে 1 প্লাস এই মাইনাস 1 এর পাওয়ার হবে 2 প্লাস 1, অর্থাৎ এটার পাওয়ার হয়ে যাচ্ছে কিন্তু 3, এই যে ব্রেকেটের মধ্যে যে মাইনাস 1 হোল পাওয়ার আছে সেটা 3 হয়ে যাবে, অর্থাৎ 3 বিজোড় হয়ে গেলে কিন্তু চিহ্ন মাইনাস হবে, অর্থাৎ 1 মাইনাস 1 ইকুয়াল 0 হবে। তাহলে u3 বসাইলে আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেছি, যদি আমি এখানে দেখো বিজোড় সংখ্যা বসাই 1 যোগ করে জোড় হয়ে যাবে, আর যদি এখানে জোড় সংখ্যা বসাই তাহলে 1 যোগ করলে বিজোড় হয়ে যাবে, তাহলে জোড় যখন হইব তখন এই 1টা থাকে, আর যখন এটা বিজোড় হয়ে যায়, হ্যাঁ, মানে 2 আর 1 যোগ করলে 3 বিজোড় হয়ে গেলে এখানে মাইনাস থাকবে, তাহলে পরের টার্মটা কি হবে, যে বিজোড় বসাইছি তাহলে এটা কিন্তু এরকম হবে 1 প্লাস মাইনাস 1 এর পাওয়ার 3 প্লাস 1,
ফলে 4 হয়ে যাবে এখানে, এই জায়গাটার মধ্যে 4 হবে জোড় সংখ্যা, তাহলে কত হবে এই 1 + 1 অর্থাৎ 2 হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি তো যে একটা পদ পর পর 2 আসতেছে। দেখো 1 এ 2 আসবে, 3 এ 2 আসবে, হ্যাঁ, তাহলে U4 এ এখানে 0 আসবে, আবার U5 এ সেখানে কিন্তু 2 আসবে। অর্থাৎ তাহলে 10 এর মধ্যে যেগুলা বিজোড় টার্ম গুলা 1, 3, 5 এগুলাতে 2 আসবে। তাহলে 1 থেকে 10 এর মধ্যে এরকম বিজোড় টার্ম আছে 5টা, 1, 3, 5, 7 আর 9, হ্যাঁ, এই কয়টা জায়গার মধ্যে 2 আসবে। তাহলে 2 + 2 + 2 + 2 + 2 অর্থাৎ 5টা 2 যোগ করলে কত হয় 10 হয়। ঠিক আছে তো, কারণ এখানে 1 থেকে 10 এর মধ্যে দেখো এই যে জোড় গুলার মধ্যে 0 আসবে, জোড় পদ গুলার মধ্যে, আর বিজোড় পদ গুলার মধ্যে 2 আসবে। ফলে 10 এর মধ্যে 5টা জোড় 5টা বিজোড় থাকে, সেই অনুযায়ী 5টা 2 যোগ করলে 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম 10টা পদের সমষ্টি হচ্ছে 10। ঠিক আছে, এটা এটা হবে। আচ্ছা, এরপর দেখো, তাহলে এখানে হলো উত্তরটা হবে 1 আর 3। তাহলে যে এটা খ নাম্বার হবে অ্যান্সার, 1, 3 হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে এত ধারার অসীমতক সমষ্টি কত। তো এই ধারাটার অসীমতক সমষ্টি তো বের করাই যায়। এখানে এ হচ্ছে প্রথম পদ হলো 1/5 এবং সাধারণ অনুপাত আর হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, অর্থাৎ 1/5 স্কয়ারকে ভাগ করব 1/5 দ্বারা। এটাকে ভাগ করলে কিন্তু এটা উল্টে যাবে, ফলে এটা আসবে 1/5, এটা আসবে। এ হবে 1/5, আর হবে 1/5। তাহলে সমষ্টির সূত্রটা কি, অসীমতক সমষ্টি s ইনফিনিটি হচ্ছে a 1 - r। তাহলে a এর মান হচ্ছে 1/5, 1 - r এর মান হচ্ছে 1/5। তাহলে 1/5 লসাগু করলে 5, 5 - 1, তাহলে হবে 1/5, এখানে হচ্ছে 4/5। তাহলে 1/5 ইন্টু উল্টাই দাও 5/4, 5 5 কাটা গেলে আসতেছে 1/4। হ্যাঁ, ঠিক আছে, তো এটা হবে 1/4 আসলে অসীমতক সমষ্টি। হ্যাঁ, গ নাম্বার হবে এটা, যে অনুক্রমের বা একটা ধারা, এই ধারাটার অসীমতক সমষ্টি হচ্ছে 1/4। এটা তোমরা জানো। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।